দুপুর ৩টে বাজে, সূর্যের কড়া রোদটা এখনো বিদ্যমান। সাফওয়ান বাবার সামনে সেই কখন থেকে বসে আছে, কিন্তু তার বাবা শামসুল মির্জার কোনো হেলদোল নেই। তার যেখানে মাহিকে পছন্দই না, সেখানে বিয়ের বিষয়ে কথা বলার তো কোনো প্রশ্নই ওঠে না। শামসুল মির্জা খবরের কাগজটা রেখে উঠে চলে যেতে চাইলে সাফওয়ান পথ আটকে দাঁড়ায়। শামসুল মির্জা শান্ত গলাতেই বললেন, পথ ছাড় সাফওয়ান। সাফওয়ান এবার দুই হাত দুই দিকে মেলে দিয়ে বলল, ছাড়বো না পথ। তুমি এত তেরা কেন বলো তো বাবা? ছেলে বিয়ে করতে চাইছে, সেদিকে কি তোমার কোনো হুঁশ নেই? হুঁশে ফেরো। আর চলো, মাহির বোন দুলা ভাইয়ের সাথে কথা বলবে। শামসুল মির্জা এবার তীক্ষ্ণ স্বরে বললেন, সম্ভব না আমার পক্ষে। আমি কারো সাথে গিয়ে কথা বলতে পারবো না। আর মাহিকে তুই বিয়ে করতে চাস? ওকে ফাইন, যা কর গিয়ে বিয়ে মাহিকে, আমি বাধা দেব না। তোমাকে ছাড়া কিভাবে বিয়ে করি আমি বলো তো? আমাকে ছাড়া যেভাবে এতদিন প্রেম করেছিস সেইভাবেই। আর বিরক্ত করিস না তো আমাকে। তাহলে তুমি সত্যিই যাবে না? না। মাহিকে মেনেও নেবে না? না। ওকে ফাইন, লাগবে না তোমার যাওয়ার। আর হবেও না মানতে মাহিকে। আমি একাই গিয়ে কথা বলবো। সাফওয়ান রুমে গিয়ে পোশাক বদলে একটা ব্লু টি শার্ট আর ব্ল্যাক ট্রাউজার পরে বের হলো। বাড়ি থেকে বের হয়ে ও বাড়ির জন্য মিষ্টি ফল কিনে নিয়ে চলে গেল। সুলতান ভিলায় আসা সাদা ধবধবে গরুটার সামনে দাঁড়িয়ে আছে মেহরিন। গত পরশুই এসেছে গরুটা। রোমাইসা গরুটার সাথে এই নিয়ে ১০০টা ছবি তুলেছে বোধহয়। গরুটা এত শান্ত যা বলার বাহিরে। আনোয়ার সুলতান বলেছেন গরুটা কোরবানি দেওয়া হবে। মেহরিন মন ভার হয়ে আসলো এই কথা শুনে। গরুটা তো এখনো ছোট। মেহরিন গরুটার শরীরে আলতো হাত রেখে আদুরে গলায় ডাকলো, শাহজাদা। রুমাইশা চমকালো, শাহজাদা? মেহরিন ভরকে গেল। তুমি কি গরুটাকে শাহজাদা বলে ডাকলে ভাবি? কেন, সুন্দর না নামটা? জাস্ট ওয়াও নামটা। ভাবি দাঁড়াও, একটা ছবি তুলি তোমার আর আমার শাহজাদার। রুমাইসা তুলল। সাদা শাহজাদা আর সাদা রঙের সালোয়ার কামিজ পরা স্নিগ্ধ মেহরুনের। তাদের কম্বিনেশনটা দারুণ। রুমাইসা ছবিটা সোজা ভাইয়ের হোয়াটসঅ্যাপে সেন্ড করে দিল। সোলেমান বের হয়েছিল মানিকগঞ্জের উদ্দেশ্য। সেখানে আজ একটা কাজ আছে। পথিমধ্যে আচমকা ফোনে নোটিফিকেশন পেয়ে চেক করে দেখল। উপর থেকে রুমাইসার মেসেজ। একটা ছবি পাঠিয়েছে সোলেমান, আর ভেতরে গিয়ে দেখলো না ছবিটা। ইব্রাহিমের বাড়ির বাগানে বসে আছে ইমন। আজকাল মন তার ভীষণ বিষণ্ণ থাকে, কিন্তু কেন সে তা জানে না। হঠাৎ হঠাৎ কেন জানি বুকটা তার মোচড় দিয়ে ওঠে। তীব্র যন্ত্রণা হয়, বুক ফেটে কান্নার দলা বেরিয়ে আসে। ইমন বুঝতে পারে না এমন যন্ত্রণা কেন হয় বক্ষপটে। তার পরের মুহূর্তেই মেহরিনের কথা ভাবলেই ব্যথাটা ধীরে ধীরে নিরাময় হয়ে যায়। মেহরিন নামটা যেমন মধুর, তেমনি মেয়েটাও একদম ফুলের মতো নিষ্পাপ, ধার্মিকও বটে। যাকে বলে পবিত্র হৃদয়ে মোড়া একটা শান্ত ভদ্র মেয়ে। ইমন মাঝে মধ্যেই নিজেকে ভীষণ সৌভাগ্যবান মনে করে মেহরিনের মতন এমন একটা চমৎকার মেয়ে সাক্ষাৎ তার সাথে হয়েছে বলে। এখন এই সাক্ষাৎটাকে ইমন একটা নাম দিয়ে বাধাই করে রাখতে চায়। মেয়েটার মতোই পবিত্র নাম হবে তার, বিয়ে। হ্যাঁ, বিয়ের চেয়ে পবিত্র আর কোনো নাম সম্মান হতেই পারে না। এবার ঈদে বাড়িতে গিয়ে মাকে বলবে, তারপর মেহরিনের বাবার কাছে প্রস্তাব নিয়ে যাবে। ইমন আশা করছে এবার মোতালেব ভূঁইয়া অন্তত নাকচ করতে পারবে না। সে এখন একটা জব করছে, এখন সে মেহরিনকে ভালো রাখতে পারবে। এর পরেও যদি চাচা রাজি না হয়, তাহলে ইমনের হাতে পায়ে ধরবে, ভিক্ষা চাইবে তার কাছে। বড্ড ভালোবাসে সে মেহরিনকে। এই জীবনে যদি মেহরিনকে সে না পায়, তাহলে বোধহয় মরেই যাবে। ইমনের আচমকা চোখ ভিজে আসলো। বুঝলো না বোকা ইমন এই জল কিসের। সে তো পূর্ণতার স্বপ্ন দেখছে, তাহলে চোখে জল এলো কেন? ও, আনন্দের জল বুঝি এটা। তাহলে হৃদয় কেন এত অশান্ত? ইমনের ইচ্ছে করলো মেহরিনকে এক নজর দেখার, কিন্তু তা সম্ভব নয়। মেহরিনের পার্সোনাল কোনো ফোন নেই, আর মেহরিনের মায়ের নম্বরে কারণ ছাড়া ফোন দেওয়াটা স্বাভাবিকভাবে ভালো দেখায় না। ইমন দমে গেল। আর তো কয়টা দিন, ঈদের ছুটি পেলেই ছুটিতে চলে যাবে অলঙ্কারপুর। তারপর মেহরিনকে দুই চোখ ভরে দেখবে। মাঝে মধ্যে ইচ্ছে করতো ইমরের মেহরিনকে একটু ছুঁয়ে দেখতে। ছোঁয়াটা একদমই তেমন গভীর না। মেহরিনের নরম হাতটা ধরে ছোঁয়ার ইচ্ছে। ইমনের হয়তো এত এত টাকা পয়সা নেই, কিন্তু মেহরিনকে তার চেয়ে বেশি ভালো এই পৃথিবীতে আর কেউই বাঁচতে পারবে না। এটা ইমন চোখ বন্ধ করে বাজি ধরে বলতে পারবে। ইমনের ভালোবাসা তার মেহরিনের মতোই স্নিগ্ধ, অপবিত্র। না না, অপবিত্র হয় কি করে? ভালোবাসা অপবিত্র জিনিস নাকি? ভালোবাসা তো হয় পবিত্র। ইমন বসা থেকে উঠে দাঁড়ালো গাড়ির হর্নের আওয়াজ শুনে। ইয়াসিন এসেছে নিশ্চয়। আজ কথা ছিল বৃদ্ধাশ্রমে যাওয়ার। ইয়াসিন জানিয়েছে সোলেমান সাহেবের একটা বৃদ্ধাশ্রম ও অনাথ আশ্রম আছে। তার নাম চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার। অনাথ বাচ্চারা আর বৃদ্ধ লোকগুলো একত্রে এই আশ্রমেই থাকে। ইয়াসিন গাড়ি থেকে ডাক দিল ইমনকে।
ইমন ভাই আসেন। ইমন এগিয়ে আসলো। ছোট্ট পিকআপের পেছনে চাল, ডাল, তেল, সাবান, বেবি ফুড সহ আরও অসংখ্য জিনিস। ইমন গাড়িতে উঠে বসলো। ইয়াসিন গাড়ি স্টার্ট দিল। গাড়িটা এসে থামলো কল্যাণপুরে। আশ্রমে থাকা সিকিউরিটি গার্ডগুলো এসে জিনিসপত্রগুলো নিয়ে যেতে লাগলো ভেতরে। ইমন গাড়ি থেকে নেমে চারপাশটা দেখতে লাগলো। চোখের সামনে যে দৃশ্যটা খুলে গেল তাতে মুহূর্তেই তার বুকের ভেতর কেমন যেন এক কোমল অনুভূতি খেলে গেল। আশ্রমের বড় গেট পেরিয়ে ঢুকতেই দুই পাশে সারি সারি ফুলের টব, গাঁদা, গোলাপ, চন্দ্রমল্লিকা আর নাম না জানা আরও কত ফুল। সবুজ ঘাসে মোড়ানো একটি ছোট্ট বাগান, মাঝখানে এক চকচকে সাদা বেঞ্চ, যেখানে দুটি বৃদ্ধা গল্পে মগ্ন। বাচ্চারা এক কোণে রঙিন প্লাস্টিকের খেলনা নিয়ে খেলা করছে। কারো হাতে ছোট্ট ট্রাক, কারো হাতে পুতুল। এদের মধ্যে কেউ পথশিশু, কেউ এতিম, কেউ রেল স্টেশনে থাকতো, কেউ ফুটপাতে থাকতো, কেউ বা ঢাকার কোনো এক নাম না জানা হাসপাতালের সামনে পড়েছিল। ভবনের এক পাশে হুইল চেয়ারে বসে আছেন এক বৃদ্ধ, যার একটি পা নেই, আর একজন সেবিকা তার হুইল চেয়ার ঠেলছেন। কারো বা এক চোখ অন্ধ, কারোর আবার দুই চোখই অন্ধ। কারো সন্তানরা তাদের বের করে দিয়েছেন বাড়ি থেকে, আবার কেউ নিঃসন্তান। ইমন চারপাশে তাকিয়ে দেখলো তিনতলা বিশিষ্ট ভবনটি আধুনিক নকশায় তৈরি, তবে কোথাও কোনো কৃত্রিমতা নেই। প্রতিটি কোণে মানুষের স্পর্শ, যত্ন, ভালোবাসা খুঁজে পাওয়া যাচ্ছে। ভবনের দেয়ালে টাঙানো কিছু ছবি হাস্যোজ্জ্বল মুখের শিশু আর বৃদ্ধতে মিলিত মুহূর্ত। কোথাও একজন ছোট্ট মেয়ের এক বৃদ্ধার কোলে মাথা রেখে ঘুমাচ্ছে, কোথাও এক বৃদ্ধ তার হুইল চেয়ারে বসে ছোটদের গল্প শোনাচ্ছেন। ইমন ধীরে ধীরে সামনে এগিয়ে গেল। একটা টিনের ছাউনির নিচে অনেকগুলো চেয়ারে বৃদ্ধ বৃদ্ধারা বসে আছেন। কেউ গল্প করছেন, কেউ সেলাই করছেন, কেউ বা আঙুলে তাসের প্যাকেট নিয়ে ব্যস্ত। তাদের পাশেই একটি লম্বা কাঠের দোলনা, যেখানে দুইটা ছোট্ট ছেলে মেয়ে পাশাপাশি বসে দুলছে। ইয়াসিন এগিয়ে এসে বলল, এই জায়গাটার নাম দিয়েছে সোলেমান ভাই চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার। আগে অন্য নাম ছিল। ছোটরা যেমন বড়দের সহায়তা ছাড়া চলতে পারে না, তেমনই বৃদ্ধারাও এই সময়ে অন্যের সাহায্য ছাড়া চলতে পারে না। সেই জন্য বাচ্চা আর বৃদ্ধদের একসাথে রাখা হচ্ছে। এতে বৃদ্ধ লোকগুলোর একাকিত্বগুলোও কমবে, আর শিশুগুলো দাদা দাদির সমবয়সী লোকের আদর স্নেহ পাবে। আগে সবাই আলাদা ছিল। ভবনের পেছন দিকে একটা ছোট্ট পাঠাগার আছে। কাঠের তক্তা ভর্তি বই, শিশুদের জন্য গল্পের বই, বৃদ্ধদের জন্য ধর্মীয় বই, উপন্যাস আর স্মৃতিচরণমূলক লেখাগুলোর বিশাল সংগ্রহ। পাঠাগারের জানালা খুললেই বাগানের একটা অংশ দেখা যায়, যেখানে পাখিরা ঘোরে, প্রজাপতিরা উড়ে বেড়ায়। ভবনের পাশে ছোট্ট একটা চিকিৎসা কেন্দ্র আছে। সপ্তাহে 3 দিন ডাক্তার আসেন। মেডিকেল রুমে জানালায় শিশুর আঁকা একটা চিত্র, একজন বৃদ্ধ আর একজন শিশু হাত ধরাধরি করে দাঁড়িয়ে আছে সূর্য ডোবার আলোর নিচে। ইমন হাঁটতে হাঁটতে একটা বেঞ্চে বসে পড়ল। হঠাৎ এক বাচ্চা ছুটে এসে বলল, আঙ্কেল আপনি খেলবেন আমার সাথে? ইমন না করতে পারল না। বাচ্চা মেয়েটার সাথে ব্যাট বল খেলতে লাগলো। ইমন লক্ষ্য করলো আশ্রমের প্রতিটি কোণে এক একটা জীবনের ভাঙা কাহিনী। এই বাড়িটা এক বিশাল মানব জমিন, যেখানে কেউ সন্তানহীন, কেউ সন্তান পালনে অবহেলিত, কেউ পিতৃহারা, কেউ মাতৃহারা, কেউ জন্মের পরিচয়হীন, কেউ বয়সের শেষে পরিচিতদের কাছে বোঝা হয়ে উঠেছে। এক বৃদ্ধ চুপচাপ একটা কাঠের চেয়ারে বসে আছেন। ইমন জানতে পারল তিনি একজন অবসরপ্রাপ্ত শিক্ষক। মুখে চুপচাপ গাম্ভীর্য, চোখে অদ্ভুত এক ক্লান্তি। তার পাশে বসা এক 6 বছরের বাচ্চা তাকে জিজ্ঞেস করলো, দাদু তোমার ছেলেরা কোথায়? তিনি কেবল আকাশের দিকে তাকিয়ে মৃদু স্বরে বিষাদের সহিত বললেন, তারা খুব ব্যস্ত রে। ইমনের বুক ভারী হয়ে আসে। কেউ বাবা মায়ের জন্য নিজের স্বপ্ন জলাঞ্জলি দেয়, তো কেউ বাবা মাকে বোঝা ভেবে আশ্রমে ফেলে রেখে যায়। তারা কি জানে না মায়ের পায়ের নিচে যে সন্তানের বেহেশত? দিন দুনিয়ার পেছনে ছুটতে গিয়ে যে তারা পরকালের নরকের দিকে চলে যাচ্ছে ক্রমশ। ইয়াসিন বেবি ফুডের বক্সটা নিয়ে দোতলায় গেল। আজ 3 মাস হবে একটা বাচ্চা এসেছে, বয়স মাত্র 3 মাস। কোনো এক অমানুষ তার পাপ ঢাকতে ফুলের মতন শিশুটাকে ডাস্টবিনে ফেলে রেখে গিয়েছিল। সোলেমান খবর পেতেই আশ্রমের ম্যানেজারকে বলে বাচ্চাটাকে নিয়ে আসে। ইয়াসিন খাবারটা মিস রাফসার কাছে দিল। বাচ্চা মেয়েটা ঠান্ডা লেগেছে। ইয়াসিন কোলে তুলে নিল। আশ্রমের সবচেয়ে ছোট সদস্য সে। সোলেমান নাম রেখেছেন জুই। ইয়াসিন আদর করলো বাচ্চাটাকে। মিস রাফসাকে বলল মেয়েটাকে যত্ন নিতে। ঠান্ডা লাগে কি করে? মেয়েটিকে রাফসার কাছে দিয়ে পেছন ফিরে হাঁটতে গিয়ে হঠাৎ থমকে দাঁড়ালো ইয়াসিন। কোনো এক বৃদ্ধ মহিলা গান গাইছে, ছেলে আমার মস্ত মানুষ, মস্ত অফিসার, মস্ত ফ্ল্যাটে যায় না দেখা এপার ওপার, নানান রকম জিনিস আর আসবাব দামি দামি, সবচেয়ে কম দামি ছিলাম একমাত্র আমি, ছেলে আমার অগাধ সম্ভ্রম, আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম। গানটা শুনে ইয়াসিনের মন কেঁদে উঠল।
গানটা শুনেই ইয়াসিনের হৃদয় ব্যাকুল হলো। বৃদ্ধা মহিলার নিশ্চয়ই বুক ফেটেছে, চোখে জল এসেছে। ইয়াসিনের ইচ্ছে করলো গিয়ে মহিলাটাকে দেখতে, কিন্তু দেরি হয়ে যাওয়ায় আর দেখতে পারলো না তাকে, চলে আসলো। একজন নিজের রুমে বসে একের পর এক হুইস্কি খেয়ে চলেছে। জানতে পেরেছিল পরশু মাহি আর সাফওয়ান বিয়ে করতে যাচ্ছে। এই কথাটা একদম কানে গরম সুচ ফোটার মতন ফুটে গেছে। বিয়ে করার শখ না মাহির, এক জওয়ান সেই শখ পূরণ করবে এখন মাহির। বাসার সুলতান কিছুক্ষণ আগে শুনেছে এক জওয়ানের কর্মকাণ্ডের কথা, আর শুনেই তার মাথাটা গরম হয়ে গেছে। রেগে হন্তদন্ত হয়ে ছেলের রুমে আসলো। রাগে শরীর কাঁপছে তার। এসব কি শুনছি আমি? এক জোয়ান শান্ত মস্তিষ্কে জবাব দিল, যা শোনার তাই শুনেছ। এটা কিন্তু একদম বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। হলে হচ্ছে, সোলেমান কিন্তু রেগে যাবে। তুমি না জানালে জানবে না, আর রাখবেও না। তুমি জাস্ট চুপ থাকো, যা ইচ্ছে হয় তুই কর। পরে হিতে বিপরীত হলে তার দায়ভার সব তোর। তোর কারণে যেন পলিটিক্সে কোনো প্রভাব না আসে বলে রাখলাম। আসবে না, এখন আসতে পারো। বাসার সুলতান চলে গেলেন। এক জোয়ান হুইস্কির বোতলের দিকে তাকিয়ে বোতলে চুমু খেয়ে গাইল, যদি তোমায় না পায় মন, শূন্য আমার এই ভুবন। ধ্বংস করব সব কিছু, ছাড়ব না তোমার পিছু। মেহরিন গতকাল রাতে একটা চিঠি লিখেছে তার প্রিয় পুরুষটির জন্য। লোকটা ফোনই দেয় না। সেদিন বলল রাতে ফোন দেবে, কিন্তু আর দেয়নি ফোন। আর নিজেরও ফোন নেই। রোমাইসার কাছে চাইতেও শরম করে, তাই এই উদ্যোগ। মেহরিনের যান্ত্রিক ফোনে কথা আদান প্রদান করার চেয়ে চিঠিতে প্রকাশ করাটাই শ্রেয় মনে হয়। 90 দশকের একটা ভাব আনে। এখন ব্যালকানিতে দাঁড়িয়ে অপেক্ষা করছে ডাকপিয়নের। বৃদ্ধ লোকটা আসলে মেহরিন চিঠির খামটা তাকে দিয়ে বলবে তার ঠিকানায় পাঠিয়ে দিতে। মেহরিন অপেক্ষা করতে লাগলো, কিন্তু সেদিন আর ডাকপিয়ন আসলো না। মেহরিনের মন খারাপ হয়ে গেল। রুমাইসার থেকে ঠিকানা নিয়ে চিঠি লিখলো, অথচ পৌঁছে দেওয়ার মানুষটাই আসলো না। মেহরিনের আর পাঠানো হলো না সেই চিঠিটা। নিচ থেকে আফিয়া সুলতানের ডাক ভেসে আসায় মেহরিন চিঠির খামটা বেলকানির চেয়ারে রেখে চলে গেল। বিকেলের পরে ঝড় উঠল। ঝড়ের সাথে ভারী বৃষ্টিপাত শুরু হলো। মেহরিন রুমে এসে তড়িঘড়ি করে ব্যালকানিতে গিয়ে দেখলো চিঠিখানা ভিজে জলে ডুবুডুবু হয়ে আছে। মেহরিন সতর্কতার সহিত খামটা উঠাতে গেলেও পারল না, ছিঁড়ে গেল। মেহরিন দীর্ঘশ্বাস ফেলল, চিঠির টুকরোগুলো ফেলে দিল বাহিরে। পরের দিন আরও একটা চিঠি লিখল মেহরিন, কিন্তু অপেক্ষা করলো ডাকপিয়নের। সেদিনও আসলো না আর ডাকপিয়ন। মেহরিন বুঝতে পারল না ডাকপিয়ন চাচাটা কেন আসছে না। টানা আরও 2 দিন অপেক্ষা করার পর এক ডাকপিয়নের দেখা মিলল। তবে সেই ডাকপিয়ন আগের সেই বয়স্ক লোক না, এবারে ভিন্ন কেউ। মেহরিন ওড়না টেনে মুখ ঢেকে নিচে নেমে সেই ডাকপিয়নকে পেছন থেকে ডাকলো। লোকটা দাঁড়ালে মেহরিন এগিয়ে গিয়ে জিজ্ঞেস করলো, আসসালামু আলাইকুম। এই কয়দিন ওই চাচাটা আসলো না কেন? আগে যিনি এই পাড়ায় চিঠি দিত? হ্যাঁ, উনি তো আজ 3 দিন হলো মারা গেছেন। মেহরিন চমকে উঠল এই কথা শুনে। মুখে আসলো ইন্নালিল্লাহা। কিভাবে মারা গেলেন? হার্ট অ্যাটাক করে। আপনি একটু দাঁড়ান, আমার খামটা নিয়ে আসছি। মেহরিন বাড়ির ভেতরে ঢুকে নিজের রুম থেকে খামটা এনে লোকটার হাতে দিয়ে বলল, কাঙ্ক্ষিত ঠিকানায় খামটা পৌঁছে দেবেন। আচ্ছা আপু। লোকটা চলে গেল। মেহরিন ভারী একটা শ্বাস ফেলল। বিকেলের পরপরই সুলতান নিবাসে ডাকপিয়ন কড়া নাড়ে। বাড়ির দারোয়ান ডাকপিয়নের থেকে চিঠিটা নিয়ে বাড়ির মেয়ের কাছে দিয়ে আসলো। বাড়িতে বাসার সুলতানও নেই, আর সোলেমানও নেই। সোলেমান বাসায় ফিরল রাত 9টার দিকে, ক্লান্ত শরীরে। মন মেজাজ বেশ তুঙ্গে। সোলেমানকে দেখে মেয়ে এগিয়ে আসলো খামটা নিয়ে, আর বলল, স্যার আপনার একটা খাম এসেছে। কোথা থেকে? ঠিকানা নাম কিছুই দেওয়া নেই উপরে, শুধু আপনার ঠিকানা দেওয়া। সোলেমান মাথা ঘামালো না, যেতে যেতে বলে গেল, তাহলে ডাস্টবিনে ফেলে দে। মেহরিনের চিঠিটা সোলেমানের হাতে ঠাঁই না পেয়ে এলো সুলতানের নিবাসের একটা ডাস্টবিনে। পুরো 3 দিন ধরে মাহির কোনো খোঁজ খবর নেই, অথচ গতকাল সাফওয়ান আর মাহির বিয়ে হওয়ার কথা ছিল। সাফওয়ান ফোনে কন্ট্যাক্ট করার চেষ্টা করলো মাহির সাথে, কিন্তু ফোন সুইচ অফ। ভয়ও হতে লাগলো, মাহি গেল কোথায়? আবার কোথাও চলে গেল না তো? কিন্তু মাহি তো বলেছে এবার অনেক দিন থাকবে বাংলাদেশে, আর বিয়ের তারিখ তো সে নিজেই ঠিক করলো। সাফওয়ান মাহির অ্যাপার্টমেন্টে গিয়েছিল। সিকিউরিটি গার্ড বলল, মাহি নাকি 2 দিন আগে কোথাও একটা চলে গেছে ব্যাগপত্র গুছিয়ে। সাফওয়ান চিন্তায় পড়ে গেল। মাহির লোকেশনে লাস্ট তার নিজের অ্যাপার্টমেন্টেই ছিল। তারপর থেকেই ফোন বন্ধ। আচ্ছা, মাহি কোনো বিপদে পড়েনি তো? সাফওয়ান মাহির অ্যাপার্টমেন্টের সিসিটিভি ক্যামেরা চালু করলো। আশ্চর্যের বিষয় হচ্ছে, গত 6 দিন ধরে অ্যাপার্টমেন্টের সিসিটিভি ক্যামেরা নষ্ট। পাগল পাগল লাগছে নিজেকে সাফওয়ানের। আচ্ছা, এক জওয়ান কিছু করেনি তো?
দুপুরটা যেন আগুনের মতো জ্বলছে আজ। রাস্তায় মানুষেরা চলাফেরা প্রায় নেই বললেই চলে। গরমে কুকুরটাও ছায়ার নিচে জিভ বের করে শুয়ে আছে। বাতাস নেই এক ফোঁটা, হাওয়া পর্যন্ত যেন গিলে ফেলেছে আকাশ। রোদের তেজ এত বেশি যে দূরের গাছপালাও কেমন বিবর্ণ লাগে চোখে। টিনের ছাউনি যেন সোজা মাথার উপরে আগুন ঢেলে দিচ্ছে। কাকগুলোও ডাকছে না, কেবল হাঁ করে বসে আছে বিদ্যুৎ খুঁটির পাশে। ঘামার্ত শরীর নিয়ে সুলতান নিবাসে প্রবেশ করে সাফওয়ান। সদর দরজা পেরিয়ে বসার ঘরে ঢুকেই এক জোয়ানের নাম ধরে রাখতে থাকে। এক জোয়ান এই দুপুরে ভাত ঘুম দিয়েছিল। আকস্মিক নিজের নামে কাউকে ডাকতে শুনে রুম থেকে বেরিয়ে দোতলা থেকে নিচে বসার ঘরের দিকে তাকিয়ে দেখল সফওয়ানকে। বিরক্তিতে চোখ মুখ কুঁচকে আসলো তার। হাই তুলতে তুলতে নিচে নেমে গিয়ে সোফায় পা তুলে বসলো। কি হয়েছে ভাই, এভাবে ষাঁড়ের মতন চেঁচাচ্ছেন কেন? সাফওয়ান হন্তদন্ত হয়ে এগিয়ে আসলো, দাঁত চেপে বলল, মাহি কোথায়? এক জোয়ান বিরক্ত গলায় বলল, কেন হারিয়ে গেছে নাকি মেয়েটা? আপনি জানেন মাহি কোথায়? পাগল নাকি, আমি জানবো কি করে মাহি কোথায়? আপনি না জানলে কে জানবে? আপনি জানবেন। কই, আপনি তো মাহির উঠবি ছিলেন। আপনাদের বিয়ে হওয়ার কথা ছিল। তো অন্যের বউ, সরি হবু বউ কোথায় সেটা আমি কি করে জানবো বলুন তো? আমি 100% শিওর আপনি জানেন মাহি কোথায়। কোনো প্রুফ আছে এটার? প্রুফ নেই, সেই জন্যই তো এখনও বাহিরে এসির তলে ঘুমাতে পারছেন। যান প্রমাণ নিয়ে আসুন, তারপর ডায়লগ ছাড়বেন। আর এটা কোনো চিড়িয়াখানা নয় যে যখন তখন পশু শিকারে চলে আসবেন। এরপর থেকে আসলে ওয়ারেন্ট নিয়ে আসবেন, তা না হলে চাকরির মারে বাপ করে দেব। সফওয়ান আর নিজেকে আটকাতে পারল না। এক জোয়ানের শার্টের কলার ধরে বসা থেকে দাঁড় করিয়ে গাল বরাবর ঘুষি দিতে উদ্যত হলে এক জোয়ান বা হাত দিয়ে হাতটা ধরে ফেলে। পাল্টা সাফওয়ানের বুকে জোরে ধাক্কা মেরে বলে, এই সিআইডি, এটা তোর অফিস না, এটা সুলতান নিবাস। সেদিন মেরেছিস, আমি টু শব্দটিও করিনি। তাই বলে ভাবছিস যখন তখন যেখানে খুশি সেখানে মারতে পারবি? আর আমি চুপচাপ খাবো মার তোর? তুলে একটা আছাড় মেরে তোর বিচি গলিয়ে দেবো বলে রাখলাম। বের হ সুলতান নিবাস থেকে, তা না হলে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেব। এখনও সম্মানের সহিত বলছি, আমি আপনাকে ছাড়বো না। সরি, আমি সেই নয়। কোনো মেয়েকে গিয়ে এই ডায়লগ বলবেন, সে মহা খুশি হবে। বাট আমি হচ্ছি না। একটা বউ থাকলে সেই কথা বললে মহা খুশি হতাম। এখন আসছি ভাই, আমার ঘুমটা 14 গোষ্ঠীর উদ্ধার করে দিয়েছেন। সফওয়ান পারল না নিজের ক্লাসটা এক জোয়ানের মতন নিচে নামাতে। আইনের দৃষ্টিকোণ থেকে এক জোয়ান এক নির্দোষকে দেখলেও সাফওয়ান বেশ জানে এক জোয়ান আছে এসবের ভেতরে। তাই সুলতান নিবাস থেকে বের হয়ে কিছু লোক লাগালো সুলতান নিবাসের বাহিরে। একজন তো এক সময় না এক সময় বের হবেই। দুপুর কেটে গিয়ে রাত চলে আসলো, কিন্তু একজনকে সুলতান নিবাস থেকে বের হতে দেখা গেল না। রাত বাজে 10:45। একটা সিঁড়িঘরের নিচে অন্ধকারের মধ্যে ফিসফিসে বাতাস। ধুলো মাখা কংক্রিটের মেঝেতে একটা লোহার চেয়ার, আর তাতে হাত পা মুখ বাঁধা মাহি। ঘর্মাক্ত ক্লান্ত মুখ, চোখে মুখে ভয় নেই বললেই চলে, তীক্ষ্ণ নজর। ও চেষ্টা করছে হাত পায়ের বাঁধন ছিঁড়তে, কিন্তু দড়িগুলো এমন শক্ত করে বাঁধা যে একটু নড়লেই রগে রক্ত জমে আসছে। 3 দিন আগে বিয়ের শপিং শেষ করে ক্লান্ত মাহি অ্যাপার্টমেন্টে এসে দরজা বন্ধ করে লাইট জ্বালিয়ে ওয়াশরুমে যায়। একটু পরে ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে বেরোতেই দরজায় কড়া নাড়ার শব্দ শুনে ডোর ভিউ দিয়ে দেখে সিকিউরিটি গার্ড দাঁড়িয়ে আছে। একটু অবাক হয়, দরজা খুলে জিজ্ঞেস করে, কিছু বলবেন চাচা? সিকিউরিটি কিছু বলে না, এক পাশে তাকায়, চোখে একরকম ভয়ার্ত অব্যক্ত সংকেত। মাহি কিছু বুঝে ওঠার আগেই মাথা ঘোরার পাশে 3 জন লোক দাঁড়িয়ে, পুরো কালো পোশাকে, মুখে ঢাকা, চোখে সানগ্লাস। মাহি জিজ্ঞেস করে, আপনারা কারা? কোনো উত্তর নেই। 2 জন লোক হঠাৎ এগিয়ে আসে, একটা হাত মাহির দিকে বাড়ে। মাহি ঝটকা দিয়ে দরজা বন্ধ করতে যায়, কিন্তু ততক্ষণে ওরা ধাক্কা দিয়ে ঢুকে পড়ে। প্রথম লোকটা ফের মাহির হাত ধরতে চাইলে মাহি সরে গিয়ে লোকটার হাত ধরে বাঁকিয়ে ফেলে দেয়। লোকটা ব্যথায় কুকিয়ে ওঠে। মাহি দৌড়ে গ্রাউন্ড ফ্লোরে আসে। লোকগুলো পেছন পেছন আসে। দ্বিতীয় লোকটা পেছন থেকে ঝাঁপিয়ে পড়ে। মাহি দেয়ালে ঠেকে যায়। মাহি ধাক্কা দিয়ে নিজেকে ছাড়িয়ে নেয়। প্রথম লোকটা ঘুষি মারতে আসলে মাথা নিচু হয়ে এড়িয়ে যায়। পেটের নিচে কিক করে লোকটাকে মেঝেতে ফেলে দেয়। তৃতীয় নম্বর লোক সামনে থেকে পাঁচ ছড়ে মাহি 2 হাতে ব্লক করে। এরপর লোকটা থুতনিতে 5 মারে, চোয়াল ঘুরে যায়। লোকটা বেঁকে পড়ে আবার উঠে দাঁড়ায়। দ্বিতীয় লোকটা পেছন থেকে মাহিকে ধরে ফেলে। মাহি ছটফট করে, পেছনে মাথা দিয়ে আঘাত করে লোকটার নাকে। রক্ত ঝরে পড়ে লোকটার নাক দিয়ে। প্রথম লোকটা আবার পেছন থেকে দৌড়ে এসে মাহির পিঠে লাথি মারে। মাহি ছিটকে পড়ে মেঝেতে, কিন্তু মাহি পড়ে গিয়ে থেমে থাকে না। শুয়ে থেকেই পা দিয়ে লোকটাকে টেনে ফেলে দেয়। মাহি উঠে দাঁড়ায়।
এবার তিনজনেই তাকে ঘিরে ফেলে। কিছুক্ষণ টান টান নিঃশব্দ। তৃতীয় নম্বর লোকটা ফুঁসতে ফুঁসতে বলে, তোর কনফিডেন্সটা মেরে ফেলবো সুন্দরী। মাহি ঠান্ডা স্বরে বলে, চেষ্টা করে দেখতে পারিস। একজন মাহির পেছনে গিয়ে চুল টেনে ধরে। মাহি সোজা পেছনে কনুই মারে। লোকটা কাস্তে কাস্তে পড়ে আর একজন মাহিকে কোণঠাসা করে দেয়ালের কাছে। মাহি দেয়াল ধরে উঠে গালিতে গালিতে লোকটার গালে থাপ্পড় মারে, তারপর কি। তৃতীয় জন পেছন থেকে ধরতে আসে। মাহি এবার শরীর ঘুরিয়ে তার কাঁধে চর বসিয়ে ফেলে দেয়। তিনজনে জোরে হাঁপাচ্ছে, রক্ত ঝরছে ঠোঁট আর নাকে। মাহির চোখে আগুন, কাঁধে একটু আঁচড় লেগেছে, নাক দিয়ে রক্ত পড়ছে, কিন্তু টান টান হয়ে দাঁড়িয়ে আছে। ঠিক তখনই সিঁড়ি থেকে চাপা পদধ্বনি ভেসে আসে। একজন লম্বা ছায়ামূর্তি, লোকটা আর কেউ না, এক জওয়ান। মুখে কালো মাস্ক, শরীরে কালো পোশাক। এতক্ষণ ধরে একজন সিঁড়িতে দাঁড়িয়ে দেখছিল ঝাঁঝিকি রানীর ঝাঁজ। বেশ প্রশংসা করছিল মায়ের ফাইটিংয়ের বাহাদুরের কাছে, কিন্তু পরক্ষণে আবার রাগে শরীর কেঁপে ওঠে। মাহি ঘুরে তাকানোর আগে একজন একটা রুমাল মাহির মুখে চেপে ধরে। মাহি চোখ বড় করে ফেলে, গলা দিয়ে গো গো শব্দ। হাত পা ছটপট করছে ধীরে ধীরে, সব ঝাপসা। মাহি আর মুখটা দেখতে পারে না তখন। এখন মাহি ভাবছে কে এমনটা করলো তার সাথে। ভাবনায় মস্তিষ্ক নাড়া দিয়ে জানান দিল এক জোয়ান। কথাটা ভাবতেই দরজা খুলে কেউ প্রবেশ করলো অন্ধকার কক্ষে। বাহিরে করিডোরে আলো এসে রুমটা একটু আলোকিত হলো। কেউ চেয়ার টেনে বসলো মাহির পাশে। মাহি মুখটা স্পষ্ট দেখতে পারছে না। আলোর বিপরীতে লোকটার মুখ। খুব কাছাকাছি আসলো লোকটা, গলার কাছে মুখটা নিয়ে ফিসফিস করে বলল, হাই সুইটহার্ট, হাউ আর ইউ। কণ্ঠটা শুনে মাহি চিনে ফেললো এক দণ্ডের লোকটাকে হতে পারে। মুহূর্তে চিৎকার দিয়ে বলল, শয়তানের বাচ্চা, তুই করেছিস এসব। এক জোয়ান আয়েশ করে বসলো চেয়ারে। হাতির ইশারে কাউকে বলল লাইট জ্বালিয়ে দিতে। সাথে সাথে রুম আলোকিত হলো। এক জোয়ান দেখলো গালের সাইডে রক্ত শুকিয়ে আছে এখন মাহির। ঠোঁটে কামড়ে তা দেখলো। কি চাচ্ছিস তুই? কিসের জন্য এমন করেছিস? আমার তোকে চাই, বিয়ে করব তোকে, বউ হবি তুই আমার। আমাকে বিয়ে করে কি পতিতালয়ে ব্যবসা খুলবি? এক জোয়ান বাঁকা হাসলো। আমি কুলাঙ্গার নাকি যে বউ দিয়ে ব্যবসা করব? আমার যা টাকা পয়সা জায়গা সম্পত্তি আছে তাতে তোর মতন হাজারটা মেয়েকে পারলেও এক জোয়ানের সুলতানের টাকার এক ভাগও শেষ হবে না। তাই বাজে বকা বন্ধ কর। তাহলে আমার পেছনে কেন লেগেছিস? তোর আশেপাশে তো মেয়ের অভাব নাই, তাদের ভেতরে কাউকে ধরে বিয়ে করে ফেল না। ওপস, তোর আবার বিয়ে করতে হয় নাকি? প্রতিদিন ড্রেস চেঞ্জ করার মতন মেয়ে চেঞ্জ করছিস। একদম ঠিক বলেছিস, কারেক্ট। এর জন্য তোকে নোবেল পুরস্কার দেওয়া উচিত। বাঁধন খুলে দে বলছি। দেব না। আগে বিয়ে হবে, তারপর তুই ছাড়া পাবি। বিয়ে, তাও আবার তোকে? মরে গেলেও করবো না বলছি না। তাহলে আমিও তোকে ছাড়বো না, তুই এখানে থাকবি আমার কাছে বন্দি হয়ে। হাতের বাঁধন ঢিলে কর, কষ্ট হচ্ছে। মামার বাড়ির আবদার, নাকি মামার বাড়ি ঘুরতে এসেছিস, নাকি আমি তোর চাকর, কোনটা? রাজি হয়ে যা বিয়েতে। রাজি আমি হব না। ওকে ফাইন, আই হ্যাভ নো প্রবলেম। তোকে ইচ্ছে করছে মাটির নিচে পুঁতে ফেলতে, তার জন্য হলেও তোর বিয়ে করতে হবে আমাকে। করবি আমাকে বিয়ে? না করছি কানে যায় না তোর, নাকি কানে ময়লা জমে গেছে? তোর চেয়ে পরিষ্কার কান আমার, বুঝলি? চাপা চোপা ব্যথা হয়ে গেছে তোর সাথে বক বক করে। তুই জানিস না আমি সাফওয়ানকে ভালোবাসি? হ্যাঁ জানি তো সুইটহার্ট, জানার পরেও এরকমটা কেন করছিস? তোর জীবনে তো কোনো মেয়ের অভাব নেই, ওদেরই বিয়ে কর না। আমার পেছনে কেন পড়লি? হোয়াই? একজন হাই তুলতে তুলতে ফোনে সালমান খানের একটা গান ছাড়লো। তারপর গানের সাথে সুর মিলিয়ে গাইলো। একজনকে এভাবে গা ছাড়া ভাব নিয়ে গান গাইতে দেখে মাহির দাঁত চেপে বলল, ক্যারেক্টারলেস একটা ছেলে তুই। একজন গানটা বন্ধ করে বলল, তাতে তোর বাপের কি? হ্যাঁ, তুই আমার সামনে থেকে সরত। তোর চেহারা দেখলেই আমার শরীর কিরমির করে উঠছে। কেন সুইটহার্ট? আমি তো দেখতে সাফওয়ানের চেয়েও বেশি হ্যান্ডসাম। অবশ্য সুন্দরী মেয়েদের চয়েস তো অলওয়েজ ছাপড়ি মার্কায় হয়ে থাকে, তাই মাইন্ড করছি না। সাফওয়ানের সাথে তোর মতো নর্দমার কিটের তুলনা হয় না। কে করছে ওই চেঙ্গিস খানের সাথে আমার তুলনা? আমি সিরিয়াসলি, আমার লেভেলেই নেই তোর সাফওয়ান। কিন্তু আমাদের নামের কিন্তু একটা মিল আছে মাহি। আমি একজোয়ান আর ও সাফওয়ান, ওয়ান ওয়ান মিল আছে। তাই তোর জীবন থেকে সাপকে বাদ দিয়ে এজকে গ্রহণ করবি। সেটা তো স্বপ্নেই। এখন চুপ থাক। ক্ষুধা লাগছে তোর? খাবি কিছু? তোর রক্ত খাবো, বের করে দে। সেটা তো জীবনেও পাবা না সুইটহার্ট। খাওয়ার কথা বলেছিলাম, তুই উড়িয়ে দিলি। পরে ক্ষুধার তাড়নায় মারা গেলে তার দায়ভার কিন্তু আমার না। মাহি কিছু বলল না, হাঁসফাঁস করতে লাগলো বাঁধনটা খোলার জন্য। একজোয়ান মাহির বৃথা চেষ্টা দেখে বলল, এখন চলে যাব আমি। মাহি দাঁত চেপে ধরে বলল, যা তো যা এখান থেকে।
একজন গা ছাড়া ভাব নিয়ে ওকে বলে ওই কক্ষ থেকে বের হয়ে আসলো। মাহি পারছে না এখন নিজেকে চড়াতে, আর একটু সতর্ক থাকলে আজকে এই দিনটা তাকে দেখতে হতো না। সাফওয়ানকে মনে পড়ছে বারবার। সাফওয়ান কি পাবে মাহির খোঁজটা, নাকি এখান থেকেই হবে তাদের পথ ভিন্ন হতে থাকবে? একজন মাহির কক্ষ থেকে বের হয়ে করিডোর পেরিয়ে অন্য আরেক কক্ষে আসে। এখানে চেয়ারে হাত পা বাঁধা তিনজন লোক বসা। একজন তাদের সামনে চেয়ার টেনে বসলো। শরীরের অবস্থা তাদের ভীষণ খারাপ, টানা 2 দিন পেটানো হয়েছে তাদের। এখন লোকগুলো একজনকে দেখে ভয়ে কেঁপে উঠল। একজন তো কেঁদে বলে উঠল, আমাদের দোষটা কি স্যার, কি করেছি আমরা? একজন পায়ের উপরে পা তুলে বসে বলল, কি করেছিস জানিস না? আমি বারবার বলিনি মাহির গায়ে একটা টোকাও না দিতে? ও তো আমাদের মারছিল, আমরা নিজেদের প্রোটেক্ট করার জন্য। হুশ, তোদের মার ছিল, তোরা মার খাবি। টাকা নেওয়ার সময় কি বলেছিলি? টাকা কম দিয়েছিলাম আমি? মাহির শরীর দিয়ে রক্ত কেন বের হলো? ওর উপরে যা ইচ্ছা তাই করব, একমাত্র আমি, আর কেউ না। এখন অপরাধ যখন করেছিস তার খেসারত তো দিতেই হবে। বাহাদুর, দরজাটা খুলে দে। অনেক দিন হলো ওদের ভালো মতন ভোজন হয় না। একটা পুরনো লোহার দরজার তালা খুলে যায়। মুহূর্তে ভেতর থেকে বেরিয়ে আসে ঘন গর্জনের মতো এক আওয়াজ, যেন কেউ শিকল ছিঁড়ে ছুটে আসতে চাইছে। লোকগুলো আঁতকে ওঠে। কি আছে ওই ঘরে? একজন উঠে দাঁড়িয়ে বলে, মাত্র 3টা কুকুর। ওরা মাংস খেতে ভীষণ পছন্দ করে, তবে সব মাংস না, শুধু মানুষের মাংসটা পেলে ভীষণ খুশি হয়। দরজা খুলতেই কালো 3টি কুকুর ঝাঁপিয়ে পড়ে। ওদের চোখে রক্ত লেগে লাল হয়ে আছে, থাবা গাঢ় লাল দাগে ভিজে আছে। প্রথমেই তারা চেঁচামেচি করা লোকটির গলার উপর লাফিয়ে পড়ে, কামড়ে রানের থেকে মাংস আলাদা করে ফেলে। বাকিরা চিৎকার করতে থাকে, নিজেদের বাঁচাতে চেষ্টা করে। কিন্তু বাধা পায়ের রশি নড়ে না। চোয়ালের শব্দ, কান্না, হাড় চূর্ণ হওয়ার ভয়ঙ্কর সুরে কক্ষটা রক্তে ভাসে। কিন্তু কক্ষটা সাউন্ডপ্রুফ থাকায় কক্ষের বাহিরে আওয়াজটা বের হতে পারে না। একজন চেয়ে দেখলো কুকুরগুলোর খাওয়া কি আয়েশ করে হিংস্রতা নিয়ে খুবলে খুবলে নাড়ি ভুড়ি খুবলে ছিঁড়ে খাচ্ছে। অন্য কেউ থাকলে এতক্ষণে বোধহয় ভয় বমি করে ভাসিয়ে দিত। চোখে দেখা তো দূরে থাকে। একজন বাঁকা হেসে পেছন ফিরে হেঁটে যেতে যেতে বলে, ওদের 2টা দিন কিছুই খেতে দেয়নি, আজ ওদের পার্টি, ডিস্টার্ব করা উচিত নয়। 3জন নেমেসিস আর ব্লিটস, এই 3 কুকুরকে একজন ইউক্রেনের আন্ডারগ্রাউন্ড সামরিক গবেষণা ল্যাব থেকে কিনে এনেছে। তাদের স্নায়ু মাংসপেশি শক্তিশালী করার জন্য কৃত্রিম হরমোন ব্যবহার করা হয়েছে। প্রতি সপ্তাহে তাদের খেতে দেওয়া হয় মাংস, হতে পারে সেটা মানুষের বা অন্য কিছুর। একজন এদের খুব বিশেষ বিশেষ কাজে ব্যবহার করে। সবসময় এদের সাক্ষাৎ পাওয়া যায় না, আর যেদিন যায় সেই দিনটা একদম ভয়ঙ্কর হয়ে থাকে। এই কুকুরগুলো আর কুকুর নেই, এরা হিংস্র আর নিয়ন্ত্রিত নরখাদকতার অস্ত্র। ঠিক 2 দিন পর চট্টগ্রাম থেকে ঢাকায় ফিরেছে সোলেমান। একজনকে সিঁড়ি দিয়ে নামতে দেখে সোলেমান জিজ্ঞেস করলো, কোথায় যাচ্ছিস? এই তো গাঁজা খেতে, তুমি খাবে? সোলেমান বিরক্ত হলো। ভাইজান শোনো, বল। আমি অস্ট্রেলিয়া যাচ্ছি আগামীকাল। কেন? আমার এক ফ্রেন্ডের বিয়ে, সেই জন্য। সোলেমান মাথা ঘামালো না। এমনি শরীর বড্ড খারাপ। রুমে চলে আসলো। ফোনে 1 ফোঁটাও চার্জ নেই। সোলেমান ফোনটা চার্জে দিয়ে ওয়াশরুমে গেল লম্বা একটা শাওয়ার নিতে। ঘেমে নিয়ে একাকার হয়ে গেছে। মরবে একজন আর তার জন্য গলা ফাটাতে হবে পুরো গোষ্ঠীকে, বিরক্তিকর। পেটে প্রচণ্ড ক্ষুধা। সোলেমান লম্বা শাওয়ার নিয়ে টাওয়াল দিয়ে মাথা মুছতে মুছতে বের হয় ওয়াশরুম থেকে। এক হাত দিয়ে মাথা মুছে অন্য হাত দিয়ে ফোনটা ওপেন করতে দেখলো রুমাইশার ফোন কল। গতকাল দুপুরের দিকে ফোনটা তার বন্ধ হয়ে গিয়েছিল, আর আজ বাজে বিকেল 4টা। পুরো একটা দিন নেটওয়ার্কের বাইরে ছিল সোলেমান। সোলেমান ফোন দিল রুমাইশাকে। রুমাইশা বাহিরে এসেছে। ভার্সিটি থেকে অ্যাসাইনমেন্ট দিয়েছে তার জন্য পেপার কিনতে। ভাইয়ের ফোন পেয়ে দাঁড়িয়ে গেল। ফোনটা রিসিভ করে কানে নিল ফোনটা। হ্যালো ভাইয়া, সোলেমান গম্ভীর গলায় জিজ্ঞেস করলো। ফোন দিয়েছিলি, কোনো দরকার? ফোনে কেন পাচ্ছিলাম না তোমায়, কোথায় গিয়েছিলে? চট্টগ্রাম। আর ফোনে চার্জ ছিল না। কি বলবি বল। মাথা ব্যথা করছে, ঘুম হয়নি, খেয়ে ঘুমোবো এখন। তোমাকে যে মেহরিন একটা খাম পাঠিয়েছিল, পাওনি সেটা? সোলেমানের কপালে 2 ভাঁজ পড়ল। কিসের খাম? সেটা তো জানি না। মেহরিন পাঠিয়েছে? তোমার ঠিকানায় যায়নি এখনো? যাওয়ার তো কথা। কই, আমি তো কোনো। সোলেমান থেমে গেল। মনে পড়লো বাড়ির মেয়ের সেদিন একটা খামের কথা বলেছিল। নাম ছিল না বলে ডাস্টবিনে ফেলে দিতে বলেছিল। আমি পরে ফোন দিচ্ছি তোকে। সোলেমান ফোনটা কেটে ফোনটা পকেটে ভরে টাওয়ালটা বিছানার নিচে ফেলে দিয়ে নেমে আসলো। মেয়েটকে ডেকে বলল, রফিক, এই রফিক, কোথায় গেলি? তাড়াতাড়ি আয়। রফিক দৌড়ে আসলো রান্নাঘর থেকে। জি স্যার। সেদিনের ওই খামটা কোথায় ফেলেছিস? ডাস্টবিনে স্যার। তুলে নিয়ে আয় তাড়াতাড়ি। ময়লা তো নেই। নেই মানে? বাইরে ফেলে দেওয়া হয়েছে। বাইরে কোথায় ফেলেছিস বলত? বাগানের কিনারে পুরানোর জন্য নিয়ে গেছে শফিক ভাইয়া। সোলেমান অস্থির বুক নিয়ে বাড়ি থেকে বের হয়ে বাগানে আসলো।
বাগানের এক কোণায় ময়লা কাগজপত্রের স্তূপ জমে আছে, তার পাশে শফিক দাঁড়ানো, লাইটটা দিয়ে আগুন ধরিয়ে দিচ্ছে কাগজগুলোতে। সোলেমান দৌড়ে আসলো, আগুন ছড়িয়ে যাচ্ছে কাগজগুলোর মাঝে। সোলেমান শফিককে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে পা দিয়ে আগুন নেভানোর চেষ্টা করতে করতে শফিককে বলল, গাধার বাচ্চা, কি করলি এটা? পুড়ে যাওয়া কাগজ ছাই হয়ে উঠছে। আগুনের তাপে সোলেমানের পায়ের চামড়া লাল হয়ে উঠেছে। সেদিকে সোলেমানের হুঁশ নেই, একটা একটা করে পুড়তে থাকা কাগজ সরিয়ে দিচ্ছে। হঠাৎ একটা জিনিস তার চোখে পড়ল, একটা খাম, আধা পোড়া, কিনারাগুলো জ্বলছে, কিন্তু মাঝখানটা এখনো অক্ষত। সোলেমান সঙ্গে সঙ্গে সেটা 2 আঙ্গুলে চেপে তুলে আনলো আগুন থেকে। সঙ্গে সঙ্গে হাতের আঙুল পুড়ে গেল খানিকটা, কিন্তু সোলেমান তোয়াক্কা করলো না তা। সোলেমান খামটা নিয়ে চলে আসলো, আধা পুড়ে যাওয়া সেই খাম, যেটা কিনা অগোচরে ছিল ধ্বংসের খুব কাছাকাছি। এখন তার হাতের তালুতে শীতল বাতাসের মতো নিঃশব্দ আশ্বাস হয়ে ঠাঁই নিয়েছে। হাত আর পা লাল হয়ে পুড়ে গেছে, মেডিসিন লাগানো দরকার। কিন্তু সোলেমান ভাবলো, না, মেডিসিন নিয়ে সেই খামটা নিয়ে মাথা ঘামাচ্ছে। ভেতরে জিনিসটা অক্ষত আছে তো। খামটা খুলে সোলেমান ধীরে ধীরে ভেতর থেকে কাগজটা বের করলো। কিছু লেখা আছে, পাতারা কিনারা পোড়া, কোথাও কোথাও ছাই হয়ে গিয়েছে লেখার পাশ ঘেঁষে, তবু মাঝখানের লেখা এখনো অক্ষত। তার লাদা বউ তাকে চিঠি পাঠিয়েছে এই যুগে। যেখানে মানুষের মনের কথাও ইমোজিতে আটকে থাকে, সেখানে তার সেই সরল মেঘলা চোখের মেয়েটা তাকে চিঠি লিখেছে। সোলেমান খামটা হাতে নিয়ে উঠে এলো বাড়ির বারান্দায়। পশ্চিমে আলো তখনও স্নান হয়ে এসেছে, বাতাসে ঘুম ঘুম একটা গন্ধ। সে কাঠের চেয়ারটায় বসে শরীরটা এলিয়ে দিল, এক পায়ে অন্য পা তুলে বুকের কাছে কাগজটা খুলে ধরলো। প্রিয় অপেক্ষা, চিঠির শুরুতে সালাম জানাচ্ছি। আশা করছি ভালোই আছেন। যদি জিজ্ঞেস করেন আমি কেমন আছি, তাহলে বলবো এই তো চলছে জীবন, যেমনভাবে চালাচ্ছে। প্রিয় অপেক্ষা, বলার কিছু মনে করবেন না। আসলে বিয়ের আগে আপনার নাম দিয়েছিলাম অপেক্ষা, তাই নামটা আর চেঞ্জ করা হলো না। আজও তো আপনার অপেক্ষাতেই থাকা হয়, তাই এই নামটাই মানানসই লাগছে। তবে আজ ইচ্ছে হলো আপনাকে চিঠি লিখতে। লেখার মাঝে আলাদা একটা প্রশান্তি আছে। প্রায় লেখালেখি করি তো ডায়েরিতে। ভাবতে পারেন আমি একটু সেকেলে টাইপের শৌখিন একটু আধটু। এর আগে একটা লিখেছিলাম, কিন্তু ডাকপিওর না আসায় সেটা পাঠাতে পারিনি। অগত্যা সেই চিঠির ঠাঁই হলো বৃষ্টির পানিতে, ভিজে নষ্ট হয়ে ছিঁড়ে গেছে, তাই আবার নতুন করে লিখতে হলো। এই চিঠিতে কোনো অভিযোগের ছোঁয়া নেই। এই চিঠি শুধুই একটা উপস্থিতির, আমি আছি, আপনি আছেন, আর আমাদের অস্তিত্বের একটা ক্ষীণ দলিল মাত্র। আমরা এক ছাদের নিচে নেই, তবু একই নামের সঙ্গে বাঁধা পড়েছি। এই বাঁধনের কোনো অভ্যস্ততা এখনও আসেনি আমাদের মাঝে। আপনি আমায় মেনেছেন কিনা স্ত্রী হিসেবে, এটাও অস্পষ্ট এখনও আমার কাছে, তাই গভীর কোনো আলোচনায় যেতে পারছি না। আপনি আমায় ভালো বোধহয় বাসেন না, তাই না? এটা না একটু আধটু স্পষ্ট হয় আমার কাছে। তবে আমরা কেউ কাউকে ভালোভাবে চিনি না এখনও, এটা চিরন্তন একটা সত্য। তারপরেও আমার দিন শুরু হয় আপনার নাম দিয়ে, আর দিন শেষ হয় আপনার অনুপস্থিতির হিসেব কষে। বিয়ের পর আমাদের দেখা হয়েছিল একবার। সেদিন আপনার চোখে আমি তেমন গভীর কিছু দেখিনি, না প্রত্যাখ্যান না আকর্ষণ, কেমন যেন একটা দোটানার ছাপ দেখেছি। আশা করি বিষয়গুলো একটু হলেও ক্লিয়ার করবেন। এটা আমার ভ্রম নাকি বাস্তব? আমার জীবনে 2টি পুরুষের বিচরণ ঘটেছে, এক আমার বাবা আর এক আপনি। বুঝতেই পেরেছেন তাহলে এই সপ্তাদশী আপনাকে ঠিক কোথায় ঠাঁই দিয়েছে? আচ্ছা শুনুন, আপনি তো ঈদে বাড়ি আসবেন বলেছেন, একটু আগে আসা যায় না? আমি বোধহয় আপনার চেহারাটা ভুলতে বসেছি। এই বাড়িতে একটাও ছবি নেই আপনার, যে একটু সময় অসময়ে ছবির সামনে দাঁড়িয়ে তাকাবো। একটা ছবি বাঁধিয়ে দিয়ে যাবেন। খোঁজ খবর তো নেন না। আমি না হয় ছবির সাথে কথা বলেই মনের ভাব প্রকাশ করব, এতে আমার মনটাও ভালো থাকবে। অনেকে বলে ফেলেছি, আসলে লিখতে বসলেই আমার সব কথা মনে পড়ে, আর গড় করে লিখে যায় ভালো থাকবেন। ইতি আপনার সহধর্মিণী মেহরিন। সোলেমান চিঠিটা পড়ে বুকের মাঝে চেপে ধরল। তার বউয়ের বলা একটা কথাও মিথ্যা নয়। বুকের অস্থিরতা আরও বেড়ে গেল। সোলেমান আর বসে থাকতে পারল না। বারবার চোখের সামনে একটা লাইনই ভাসছে, একটু আগে আসা যায় না? আমি বোধহয় আপনার চেহারা ভুলতে বসেছি। সোলেমান উঠে দাঁড়ালো, অসুস্থ শরীর নিয়ে শরীরে সাদা শার্ট পরে বেরিয়ে গেল মহাদেবপুরের উদ্দেশ্য। বইয়ের দোরগড়ায় তার বউ তার চেহারা ভুলে যাওয়ার পথে। এদিকে যে এক দেখায় সোলেমান মেহরিনের চেহারা মুখস্থ করে রেখেছে। এই মেয়ে তাহলে কেন ভুলবে স্বামীর চেহারা?